দর্শক মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনের আমেরিকার সবচেয়ে আধুনিক যুদ্ধ বিমান F-35 ভেঙে পড়েছে শত্রুর আকাশে নয়, আমেরিকার নিজের মাটিতে। 1 আগস্টের রাতে সামনে আসা ছবিগুলোতে দেখা যাচ্ছে $10 কোটিরও বেশি দামের ওই স্টেলথ ফাইটার আগুনের গোলা হয়ে জ্বলছে। আর ঠিক এই সময়েই ওয়াশিংটন থেকে ডোনাল্ড ট্রাম্প এমন একটা কথা বলে বসেছেন যা তিনি এতদিন কখনো বলেননি। প্রকাশ্যে ক্যামেরার সামনে ইরানের শক্তির প্রশংসা। আজকের আলোচনায় থাকছে 3টি গুরুত্বপূর্ণ বিষয়: আমেরিকার নিজের ঘাঁটির কাছে F-35 এই দুর্ঘটনা, ট্রাম্পের মুখে ইরানের প্রশংসা, আর প্রায় একই নিঃশ্বাসে সবচেয়ে বড় হামলার হুমকি, এবং হরমুজ প্রণালীতে ইরানের সেই তালা যা এখনো খোলেনি। কিন্তু এর ভিতরে একটা প্রশ্ন লুকিয়ে আছে যেটা পুরো আলোচনার শেষে আমরা মেলাবো। ট্রাম্প বলছেন ইরান প্রায় শেষ, তাহলে সেই ইরানের সঙ্গেই তিনি চুক্তি করতে চাইছেন কেন? দর্শক বন্ধুরা, প্রথমে আসা যাক যুদ্ধ বিমানের খবরে। খবর অনুযায়ী সান দিয়াগোর কাছে মিরামার মেরিন কোর এয়ারবেসের আশেপাশে একটি মার্কিন F-35 যুদ্ধ বিমান দুর্ঘটনার শিকার হয়। এরপরই বিমানটি আগুন লেগে নিচে নেমে আসে। প্রতিবেদনে বলা হয়েছে দুর্ঘটনার ঠিক আগে পাইলট বিমান থেকে বেরিয়ে আসতে পেরেছিলেন। তাকে নিরাপদে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার কারণ এখনো পরিষ্কার নয়। কোনো পক্ষ থেকেই নির্দিষ্ট কোনো ব্যাখ্যা এখনো সামনে আসেনি। এখন প্রশ্ন হচ্ছে, একটা বিমান দুর্ঘটনা নিয়ে এত আলোচনা কেন? কারণ এটা যে কোনো বিমান নয়। F-35কে ধরা হয় পৃথিবীর সবচেয়ে অত্যাধুনিক স্টেলথ যুদ্ধ বিমানগুলোর একটি হিসাবে। এই বিমানই আমেরিকার সামরিক শ্রেষ্ঠত্বের প্রতীক। সেই বিমান যখন যুদ্ধক্ষেত্র নয়, আমেরিকার নিজের মাটিতেই এভাবে পড়ে গিয়ে ধ্বংস হয়ে যায়, তখন সেটাকে বড় ধাক্কা হিসাবেই দেখা হচ্ছে। আর এই ধাক্কাটা এমন একটা সময়ে এলো যখন আমেরিকা ইরানের সঙ্গে যুদ্ধের ভিতরে দাঁড়িয়ে আছে। প্রতিটা ক্ষতি এই মুহূর্তে শুধু সামরিক হিসাব নয়, ভাবমূর্তিরও হিসাব। আচ্ছা, এবার আসা যাক ওয়াশিংটনের কথায়। শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পও ইরানের শক্তি আর মনোবলের প্রশংসা করে ফেললেন, এবং সেটা কোনো ঘরোয়া আলোচনায় নয়, একেবারে সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে। 31 জুলাই রাতে ট্রাম্প বলেন বেশিরভাগ দেশ এতদিন হার মেনে নিত। তার কথায় এত বোমাবর্ষণের পরও ইরান এখনও দাঁড়িয়ে আছে, আর এর জন্য তিনি ইরানকে কৃতিত্ব দেন। ক্যাবিনেট বৈঠক চলাকালীন সাংবাদিকরা তাকে সরাসরি জিজ্ঞাসা করেন ইরানের সঙ্গে যুদ্ধ থামানোর সমঝোতা কিভাবে এগোবে। ট্রাম্প এর কোনো পরিষ্কার উত্তর দেননি। তিনি শুধু বলেন, আমরা শুধু জিততে চাই। এরপর প্রশ্ন আসে হরমুজ প্রণালী নিয়ে। পরিস্থিতি স্বাভাবিক করতে আমেরিকাকে আর কত হামলা চালাতে হবে? ট্রাম্পের জবাব, সেটা কেউ জানে না। এই জায়গায় একটু থামুন। বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের প্রেসিডেন্ট বলছেন যুদ্ধ কোথায় গিয়ে থামবে তা কেউ জানে না। এই একটা বাক্যের ওজন অনেক। এরপরই তিনি ইরান নিয়ে সেই কথাটা বলেন, বেশিরভাগ লোক এতদিন হার মেনে নিত, কিন্তু ইরান তা করেনি। তাই তিনি ইরানকে এর কৃতিত্ব দেন, তারা খুব শক্তিশালী। আমেরিকা আর ইরানের মধ্যে এই পাল্টাপাল্টি হামলা কি সামনেও চলবে? ট্রাম্পের উত্তর ছিল, কিছুটা তো চলবেই। তিনি আরও বলেন, এখন আর কিছুই ঘটবে না এমন কথা বলাটা বোকামি হবে। প্রতিটি মুহূর্তে সতর্ক থাকতে হবে। দেখুন, এর অর্থ হতে পারে প্রথমবারের মতো ট্রাম্প খোলাখুলি স্বীকার করে নিলেন যে ইরান প্রত্যাশার চেয়ে অনেক বেশি শক্ত হয়ে লড়ছে, এবং আমেরিকা নিজেও এখন বলতে পারছে না এই যুদ্ধ কবে শেষ হবে। কিন্তু এর মানে এই নয় যে আমেরিকা হার মেনে নিয়েছে, কারণ ঠিক এর পরেই ট্রাম্পের গলা আবার বদলে যায়। বড় ক্ষতির পরেও তার হুমকি থামার নাম নিচ্ছে না। সাম্প্রতিক বক্তব্যে তিনি বলেছেন ইরানের উপর সবচেয়ে বড় হামলাটা এখনও বাকি আছে। ট্রাম্প বলেছেন আমেরিকা ইরানকে এতটাই খারাপভাবে মারবে যে শেষ পর্যন্ত ইরান নিজেই বলবে আমরা আর সহ্য করতে পারছি না। এটা ট্রাম্পের নিজের ভাষা। তিনি পরিষ্কার বলেছেন আমেরিকা এই যুদ্ধ জিততে চায় এবং ইরানকে কোনো অবস্থাতেই পারমাণবিক অস্ত্র হাতে পেতে দেওয়া যাবে না। 31 জুলাই রাতে ক্যাম্প ডেভিডে ক্যাবিনেট বৈঠকের সময় ট্রাম্প জানান আমেরিকা সামনেও ইরানের উপর অত্যন্ত কঠিন হামলা চালিয়ে যাবে,
নিজের সেনা আর সামরিক সরঞ্জামের বড় ক্ষতির পরেও তিনি বলেন, আমরা শুধু জিততে চাই, আর আমরা খুব ভালো করছি, যতটা সম্ভব নরম থাকার চেষ্টা করছি, কিন্তু ইরান খুব খারাপভাবে ধ্বংস হচ্ছে। দর্শক, এখানেই আসল মজাটা। যেসব প্রতিবেদনে বলা হচ্ছিল ইরান এখনও শক্ত অবস্থানে আছে, ট্রাম্প সেগুলোকে উড়িয়ে দিয়েছেন। অথচ এই একই বক্তব্যেই তিনি নিজে বলছেন ইরান শক্তিশালী। একই বৈঠকে একই মুখে দুটো পরস্পর বিরোধী কথা। ট্রাম্প দাবি করেছেন ইরানের অবস্থা খুবই খারাপ, ইরান প্রতিটি বিষয়ে অসততা করেছে। তিনি আরও দাবি করেছেন মাত্র 5 মাসের এই যুদ্ধে আমেরিকা ইরানের সামরিক সক্ষমতা প্রায় ধ্বংস করে দিয়েছে। অর্থাৎ ট্রাম্পের ভঙ্গি বলছে আমেরিকা এই মুহূর্তে পিছু হটার মেজাজে নেই, বরং সামনের দিনগুলোতে ইরানের উপর আরও বড় হামলার প্রস্তুতি চলছে। কিন্তু এখানে কয়েকটা প্রশ্ন থেকে যাচ্ছে, যেগুলোর উত্তর ট্রাম্প দিচ্ছেন না। ইরান যদি সত্যি সত্যি ধ্বংস হয়ে গিয়ে থাকে, তাহলে সেই ইরানের সঙ্গে চুক্তি করার এত তাড়া কেন? তাকে দখল করে নিলেই তো হয়। মধ্যপ্রাচ্য থেকে নিজেদের সেনা সরিয়ে আনার প্রয়োজন কেন পড়ছে? যে খবর সদ্য সামনে এসেছে, মার্কিন সেনারা কেন মারা যাচ্ছেন সে উত্তরও নেই। হরমুজে একের পর এক জাহাজ কেন আগুনের গোলা হয়ে যাচ্ছে তারও উত্তর নেই। যুদ্ধে সব পক্ষেরই ক্ষতি হয়, এটাই বাস্তব। এমন তো নয় যে একদিক থেকে মিসাইল আসছে আর অন্য দিক থেকে ফুল ঝরছে। দুদিক থেকেই আঘাত যাচ্ছে, আর তার প্রভাবও দুদিকেই পড়ছে। তবু ট্রাম্প এমন একটা পরিবেশ তৈরি করতে চাইছেন যাকে বলা যায় চোখে ধুলো দেওয়া। কিন্তু দুনিয়া ক্ষতিটা নিজের চোখেই দেখছে, আর সেই ক্ষতির প্রসঙ্গেই ইরানের দিক থেকে এসেছে একটা কঠিন বার্তা। আমেরিকার জন্য এখন কফিনও সামরিক সরঞ্জামের অংশ হয়ে গেছে, আর মার্কিন সেনারা মারা যেতেই থাকবেন। এই কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের অন্যতম শীর্ষ সামরিক কমান্ডার। 31শে জুলাই ইরানের খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি একথা বলেন। তিনি বলেন, আমেরিকা আর তার সঙ্গীরা এখন গভীরভাবে বুঝে গেছে যে এই অঞ্চলে তাদের কফিনও তাদের সামরিক সরঞ্জামের একটা অংশ হয়ে দাঁড়িয়েছে। তার বক্তব্য অনুযায়ী ইরানের শহীদ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সেই ঘোষণা এখন পুরোপুরি সত্য প্রমাণিত হচ্ছে। আঘাত করে পালিয়ে যাওয়ার যুগ শেষ, মারলে মরতেও হবে। মানে সহজ ভাষায় ইরান খোলাখুলি বলে দিচ্ছে, আমেরিকা যদি হামলা চালিয়ে যায় তাহলে প্রতিটি হামলার দাম তাকে নিজের সেনাদের লাশ দিয়ে মেটাতে হবে। এটা কোনো সাধারণ রাজনৈতিক বক্তব্য নয়, এটা সামরিক নেতৃত্বের দিক থেকে আসা একটা সিরিয়াস সতর্ক বার্তা। কারণ এর ভিতরে একটা কৌশলগত বার্তাও আছে। ইরান বোঝাতে চাইছে দূর থেকে হামলা চালিয়ে নিরাপদে ফিরে যাওয়ার সুবিধাটা এখন আর থাকছে না। আর ঠিক এই জায়গা থেকেই আজকের সবচেয়ে বড় খবরটা বোঝা দরকার। আমেরিকার সব চেষ্টার পরেও ইরান হরমুজ প্রণালী খুলতে রাজি নয়, সেখানে কার্যত তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। ইরান আরও একবার পরিষ্কার করে দিয়েছে সমুদ্রের এই সবচেয়ে গুরুত্বপূর্ণ পথটি আপাতত বন্ধই থাকবে। ইরান বলেছে এই অঞ্চলে মার্কিন সেনাবাহিনীর আগ্রাসী কার্যক্রম অর্থাৎ হামলা যতদিন চলবে ততদিন হরমুজ প্রণালী দিয়ে কোনো জাহাজকে যাওয়ার অনুমতি দেওয়া হবে না। 31শে জুলাই ইরানের পারস্য উপসাগর সংক্রান্ত নূতন গঠিত কর্তৃপক্ষ, সংক্ষেপে পিজিএসএ, একটি বিবৃতি দেয়। ওই বিবৃতিতে বলা হয়, অঞ্চলে মার্কিন সেনাবাহিনীর লাগাতার আগ্রাসী কার্যক্রমের কারণে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল এই মুহূর্তে সম্ভব নয়। পিজিএসএ জানিয়েছে জাহাজ চলাচলের জন্য তাদের কাছে একের পর এক আবেদন আসছে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে কাউকেই পদ দেওয়া হবে না। ইরানের বক্তব্য, অঞ্চলে পরিস্থিতি স্বাভাবিক হওয়া মাত্র সব আবেদন তাদের ক্রম অনুযায়ী বিবেচনা করা হবে এবং ধাপে ধাপে অনুমতি দেওয়া হবে। এই একটা লাইনের ভিতরেই আসল বার্তাটা লুকিয়ে আছে। ইরান শুধু পথ বন্ধ করছে না, ইরান বলছে পথ যখন খুলবে তখনও অনুমতি নিতে হবে ইরানের কাছ থেকেই। অর্থাৎ ইরান এখনও সেই পুরনো অবস্থানেই অটল। আমেরিকা যতদিন সামরিক অভিযান বন্ধ না করছে ততদিন বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ বন্ধই থাকবে। এবার পুরো হিসাবটা একসঙ্গে দেখুন।
একদিকে আমেরিকার নিজের মাটিতে সবচেয়ে আধুনিক যুদ্ধবিমান ভেঙে পড়ছে, অন্যদিকে প্রেসিডেন্ট নিজেই স্বীকার করছেন ইরান শক্তিশালী আর যুদ্ধ কবে শেষ হবে তা কেউ জানে না। তারপরেও তিনি বলছেন সবচেয়ে বড় হামলা এখনো বাকি। আর ইরানের সামরিক নেতৃত্ব পাল্টা বলছে প্রতিটি হামলার দাম দিতে হবে সেনাদের লাশ দিয়ে। আর এই সব কিছুর মাঝখানে দাঁড়িয়ে আছে হরমুজ প্রণালী, যেখানে এখন জাহাজ চলাচলের চাবিটা ইরানের হাতে। এই তিনটে ছবি একসঙ্গে রাখলে একটা জিনিস স্পষ্ট হয়, শক্তির ভাষা দুদিক থেকেই চলছে, কিন্তু যুদ্ধ থামানোর কোনো পথ এখনো কেউ দেখতে পাচ্ছে না। এমন পরিস্থিতিতে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়ায় সমুদ্রপথটাই, কারণ সেটা শুধু ইরান আর আমেরিকার বিষয় নয়, ওই পথ দিয়ে যাদের বাণিজ্য চলে তাদের প্রত্যেকের বিষয়। এখন দেখার বিষয় এই নতুন ব্যবস্থাটা কারা মেনে নেয় আর কারা এর বিরোধিতা করে। এখন আপনাদের কি মনে হয়? আসসালামু আলাইকুম। ইরানের ব্যাপক হুমকির মুখে পিছু হটেছিল মার্কিন যুক্তরাষ্ট্র, পিছু হটেছে ইসরায়েল। ইরানে আপাতত হামলা করার পরিকল্পনা থেকে সরে এসেছে, কিন্তু হামলা শুরু হয়েছে গাজায় এবং লেবাননে। শুধুমাত্র একদিনে ইসরায়েলের হামলায় গাজায় নিহত হয়েছে 15 জন ফিলিস্তিনি। নিহত হয়েছে বৃদ্ধ মানুষ, যুবক মানুষ, স্বামী স্ত্রী, এবং নিহত হয়েছে সন্তান সম্ভব মা। উদ্ধারকারীরা শুধুমাত্র মানুষের মৃতদেহ উদ্ধার করেনি, উদ্ধার করেছে এই পৃথিবীর আলো বাতাস দেখতে আসার আগেই মায়ের পেট থেকে নিহত হওয়া শিশুর নিউবর্ন ভ্রূণ। হৃদয় বিদারক সে দৃশ্য গাজার। আজকের লাইভে গাজা নিয়ে ইসরায়েলের নতুন পরিকল্পনা, গাজা নিয়ে নতুন ষড়যন্ত্র নিয়ে আলাপ করব। সেই সাথে সংবাদ থাকবে ইরানের সিরিয়া এবং ইরাক সীমান্তে উত্তেজনার সংবাদ, থাকবে ফিলিস্তিনের মানুষের পক্ষে দাঁড়ানোর জন্য এক নতুন কনভয় রওনা দিয়েছে বসনিয়া থেকে ফিলিস্তিন পর্যন্ত, সেই সংবাদ। প্রিয় দর্শক, কে কোথা থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন কমেন্টে জানাতে পারেন। আপনারা দেখছেন তুরস্ক থেকে প্রচারিত তুর্কিয়েপিডিয়া নিউজ। আজ আগস্টের 2 তারিখ, সবশেষ আপডেট সংবাদ জানাবো ইনশাল্লাহ। একটু বাংলাদেশের সংবাদেও জানাতে চাই। বাংলাদেশ থেকে প্রচুর অভিযোগ দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে যে মানুষের নামে ভুতুরে বিল আসছে, বিদ্যুৎ বিল কারো বাড়িতে ডাবল আসছে, কারো বাড়িতে গ্যাসের বিল বেশি আসছে। একজন অভিযোগ করেছেন তিনি বাড়িতে থাকেন না, যেই বাড়িতে থাকেন না সেই বাড়িতে 16,000 টাকা বিদ্যুৎ বিল এসেছে। অনেকে বলছেন সরকারের ভেতরের একটি চক্র জনগণের পকেট কাটার ব্যবস্থা করছে। এই ধরনের অভিযোগ কি আদৌ সত্য? আমাদের দর্শক যারা বাংলাদেশ থেকে দেখছেন, আপনাদের বিদ্যুৎ বিল কি অস্বাভাবিক আসছে, নাকি এগুলো গুজব বা বট বাহিনীর গুজব? কমেন্টে জানাতে পারেন। প্রিয় দর্শক, প্রথমেই গাজার সংবাদ জানাচ্ছি। ইরানে যেন কোনো ধরনের হামলা না চালানো হয়, সেই ক্ষেত্রে সৌদি আরব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে রিকোয়েস্ট করেছিল। সৌদি আরব মনে করছে যদি ইরানে হামলা হয়, ইরান পাল্টা হামলা সৌদি আরবেও করতে পারে, এবং সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর সাথে ইরানের পররাষ্ট্রমন্ত্রীতে এইরকম মেসেজ গিয়েছিল, যে কারণে আরবরা এখন আমেরিকাকে রিকোয়েস্ট করছে তারা যেন এই ধরনের কোনো ঘটনা না ঘটায়। অবশ্য ইরানিয়ান কার্টুনিস্টরা এমন একটি কার্টুন এঁকেছে যেখানে ইরানের মিসাইল রেডি, আরবরা ট্রাম্পের পায়ে ধরে বলছে আল্লাহর দোহাই লাগে ইরানে হামলা করো না। আমাদের কাছে সর্বশেষ যে সংবাদ এসেছে তাতে সৌদি আরব মনে করছে এই যুদ্ধটা বন্ধ করার দরকার, ডিএসকেলেশন করা দরকার, ডায়ালগ শুরু করা দরকার, আলোচনার মাধ্যমে মীমাংসা করা দরকার। কিন্তু আরব আমিরাত মনে করছে ইরানের উপর আরো বড় আক্রমণ করা উচিত, ইরানকে পিটিয়ে পিটিয়ে সোজা করা উচিত, ইরানকে আরো কঠোর শাস্তির মাধ্যমে রাজি করা উচিত আমেরিকার যুদ্ধবিরতিতে। আমেরিকা আসলে যুদ্ধ বিরতি চায় না, আমেরিকা ইরানের কাছে অনেক কিছু চায়, আবার সেটা একতরফা ভাবে চায়, সেটাতে ইরান যেন চোখ বন্ধ করে রাজি হয় সেটা চায়।
আরব আমিরাত আসলে কার স্বার্থ দেখে সেটাও এক কথা। যাই হোক, আরবদের কথা আর বলছি না। এই মুহূর্তে বাংলাদেশে বিদ্যুৎ বিল অতিরিক্ত আসছে বলে আপনারা অনেকেই কমেন্ট করছেন। কেউ একজন সোশ্যাল মিডিয়াতে কমেন্ট করছে যে মাত্রাতিরিক্ত বিদ্যুৎ বিল, তীব্র গ্যাসের সংকট, কাঁচা বাজারে আগুন, কিরে তোদের আন্দোলন কই এখন? ডক্টর ইউনূস যখন ক্ষমতায় ছিল তখন সকাল বিকাল নানা গ্রুপের মানুষ শাহবাগ ঘেরাও করত, কত যে আন্দোলন। এখন কিন্তু সারা দেশ ঠান্ডা, কোনো আন্দোলন নেই। যদিও কিছু এলাকায় ঢাকায় দেখা গিয়েছে মানুষ হাঁড়ি পাতিল নিয়ে রাস্তায় নেমেছে। আমরা চাই না যে হাঁড়ি পাতিল নিয়ে কেউ রাস্তায় নামুক, দেশে কোনো অশান্তি তৈরি হোক। আশা করব রাষ্ট্রের ভিতরে যদি এমন কোনো দুষ্টচক্র থাকে যারা জনগণের পকেট কাটতে চায়, তাদের ব্যাপারে সরকার সচেতন হবে। একদিকে গ্যাস নাই, অন্যদিকে গ্যাসের বিল বেশি আসছে। এটা জনগণের সাথে তামাশা ছাড়া আর কিছু নয়। এই ধরনের ঘটনা হাসিনার আমলেও হতো, এবং ব্যারিস্টার সুমন পর্যন্ত বলেছে যে আমার ঢাকার বাসায় আমি থাকি না, আমি সিলেটে থাকি, অথচ বিশাল বিদ্যুৎ বিল আসছে। বিদ্যুৎ বিল অফিসে কারা বসে আছে? কি দেখে এরা বিদ্যুতের বিল বানায়? এই জায়গাগুলোকে জবাবদিহি করতে হবে, নতুবা জুলাই এসে জনগণের কি লাভ? বিএনপির নেতাকর্মীরা ফেসবুকে দেখাচ্ছে প্রধানমন্ত্রী 150 টাকার লাঞ্চ খান। প্রধানমন্ত্রী 150 টাকার লাঞ্চ খান নাকি 1500 টাকার লাঞ্চ খান, তাতে জনগণের কিছু যায় আসে না। তারেক রহমানের যথেষ্ট সামর্থ্য আছে ভালো রেস্টুরেন্টে খাওয়ার। জনগণ জানতে চায় জনগণের পকেটের টাকা যেন কাটা না যায়, জনগণের যেন ক্ষতি না হয়, বালিশ কাণ্ড যেন না হয়। 2000 টাকার সরকারি সম্পত্তি যেন 13,000 টাকায় কেনার বাজেট না দেখানো হয়। প্রিয় দর্শক, আমরা আবারও ফিরে যাচ্ছি গাজার সংবাদে। ইসরায়েলের নির্বাচন আগামী অক্টোবরে। ইসরায়েলের পরিকল্পনা ছিল নির্বাচনের আগেই ইরানের বিরুদ্ধে একটা বড় ধরনের যুদ্ধ বাঁধানো, কিন্তু সৌদি আরব সহ আরব রাষ্ট্রগুলোর প্রচেষ্টায় ডোনাল্ড ট্রাম্পকে কনভিন্স করা হয়েছিল যে ইরানে আক্রমণ হবে না। এবং তারপর থেকেই আহ শুরু হয়েছে লেবাননে এবং গাজায় আক্রমণ। গাজায় নতুন করে হামাস অস্ত্র সমর্পণ করবে এই ঘোষণা, এবং ডোনাল্ড ট্রাম্প গাজায় একটি ধাপে ধাপে শান্তি প্রক্রিয়া বাস্তবায়ন করবে এই ঘোষণার পর এখন পর্যন্ত 21 জনকে হত্যা করা হয়েছে। এবং গাজায় এই আক্রমণগুলোকে উস্কানিমূলক মনে করছে, কোনো ধরনের পাল্টা আক্রমণ নাই, তারপরেও প্রতিদিন আক্রমণ হচ্ছে। কারণ নেতানিয়াহু অপেক্ষা করছে যদি গাজা থেকে ছোটখাটো একটা প্রতিরোধ হয় তাহলে সেটাকে উসিলা দেখিয়ে গাজার বিরুদ্ধে বড় ধরনের হামলা চালাবে। গতকাল হামলা চালানো হয়েছে গাজার আল আকসা শহীদি হাসপাতালের একটি ওষুধের। আজকে দিনের বেলাতেও গাজার রাস্তায় এইভাবে গাড়ির মধ্যে হামলা হয়েছে। প্রকাশ্য দিবালোকে ইসরায়েলি কোয়াডকপ্টারগুলো স্কুলের ছাদে আক্রমণ করছে, যেখানে বাড়িঘর হারা মানুষগুলো অবস্থান করছে। রাতের আধারে আক্রমণ হচ্ছে। আন্তর্জাতিক শক্তি ইসরায়েলকে থামানোর জন্য চেষ্টা করবে বলে আমরা মনে করি। প্রিয় দর্শক, শুধু গাজা নয়, লেবাননেও আক্রমণ চলছে। শুধু লেবাননে আক্রমণ নয়, লেবাননের 6 জন সেনা সদস্য আহত হয়েছে ইসরায়েলের আক্রমণে। লেবাননকেও নতুন করে উস্কানি দেওয়া হচ্ছে। একজন কমেন্ট করেছেন, হাসিনার আমলে অনেক ভালো ছিলাম। হাসিনার আমলে যারা ভালো ছিল তারা কারা? দেখা যাচ্ছে র্যাবের অফিসের ভেতরে নতুন আয়নাঘর পাওয়া যাচ্ছে। একটা মানুষ সোজা হয়ে বসতে পারে না, দাঁড়াতে পারে না, শুতে পারে না, এত ছোট ছোট পাখির খোপের মধ্যে মানুষদেরকে রাখা হয়েছে। নতুন প্রতিবেদন আসছে, বাংলাদেশ সেনাবাহিনীর একজন মেজর জাহিদকে মিথ্যা জঙ্গি নাটক সাজিয়ে হত্যা করা হয়েছে। 16টা বুলেট দেওয়া হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর একজন মেজরের গায়ে, এবং তার স্ত্রীকে 2017 সাল থেকে 2020 সাল পর্যন্ত কারাগারে বন্দী করে রাখা হয়েছে। তার সন্তানগুলোকে বাংলাদেশ সেনাবাহিনীর মিলিটারি একাডেমিতে কঠিন প্রশিক্ষণ নিয়ে দেশপ্রেমের জন্য, দেশের জন্য যুদ্ধ করার জন্য যেই মিলিটারি অফিসাররা আমাদের মিলিটারি একাডেমিতে ট্রেনিং নিয়েছিল, আমাদের দেশে হাসিনার পুলিশ বাহিনী তাদেরকে নির্মমভাবে হত্যা করেছে, তাদের পরিবারকে কারাগারে রেখেছে।
এবং ঢাকা ভার্সিটির কুলাঙ্গার শিক্ষক আমেনা মহসিন সেই নারীকে, মেজর জাহিদের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেছে, তুমি কেন হিজাব পরো, কবে থেকে হিজাব পরো, কবে থেকে উগ্রবাদ? এই কুলাঙ্গার মহিলা ঢাকা ভার্সিটিতে কেউ দাড়ি রাখলে, কেউ হিজাব পরলে সেটাকে উগ্রবাদ হিসেবে প্রচার করত প্রথম আলোতে। জানি না এই ফেসিবাদের দোসররা এখন ঢাকা ভার্সিটিতে আছে কিনা। ইতিমধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নিয়েছে অনেক ফেসিবাদের দোসরকে এখান থেকে তাড়ানোর। এই ফেসিবাদের ভূতগুলোকেও দিল্লিতে তাড়ানো দরকার। যারা দাড়িতে, যারা হিজাবে উগ্রবাদ দেখে, বাংলার মাটিতে তাদের জায়গা হওয়া উচিত। তাদের জায়গা হওয়া উচিত তসলিমা নাসরিনের মতো কলকাতায়। কলকাতার মানুষও তসলিমা নাসরিনকে গ্রহণ করছে না। কলকাতা থেকে অনেক ভিডিও আসছে, বলছে আমরা এই তসলিমা নাসরিনের মতো মানুষকে কলকাতাতেও দেখতে চাই না। এবং এই রকম দুঃশাসনের শিকার হওয়া সময়টাকে যারা বলে হাসিনার আমলেই ভালো ছিলাম, আপনাদের চিন্তায় আমাদের কোনো ভুল হয় না। হাসিনার আমলে ভালো ছিল যারা লুটপাট করতে, লুটপাটের ভাগ বাটোয়ারা পেত তারা। প্রিয় দর্শক, আমরা চলে যাচ্ছি ইন্টারন্যাশনাল নিউজে। ইরাক এবং সিরিয়া সীমান্তে নতুন করে উত্তেজনা দেখা গিয়েছে। ইরাকের অনেকগুলো মিলিশিয়া গ্রুপ সিরিয়ার সীমান্তে সমবেত হয়েছে। সিরিয়ার সীমান্ত ঘেঁষে তাদের মহড়া দিতে দেখা গিয়েছে, যে কারণে সিরিয়া ওয়ার্ন ইরাক অফ মিলিশিয়া মুভমেন্ট নিয়ার বর্ডার। সিরিয়ার সরকার ইরাকের সরকারকে হুঁশিয়ার করে দিয়েছে ইরাকের ভেতর থেকে যেন সিরিয়ার উপর কোনো ধরনের আক্রমণ না হয়, এবং যদি ইরাকের টেরিটরি থেকে সিরিয়াতে কোনো আক্রমণ হয় তাহলে তার কঠোর এবং প্রয়োজনীয় জবাব দেবে সিরিয়া। প্রিয় দর্শক, সিরিয়া এখন পর্যন্ত সরকার পরিবর্তন হওয়ার পর ইরানের বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ নেয়নি। ইরান থেকে আসা বিভিন্ন শিয়া মিলিশিয়ারা একসময় সিরিয়ার জনগণের উপর জঘন্য নির্যাতন চালিয়েছে, সিরিয়ার মানুষকে বাড়িঘর ছাড়া করেছে এবং রাশিয়াকে ডেকে এনে সিরিয়ায় গণহত্যার ব্যবস্থা করেছিল। হিজবুল্লাহর ফাইটার যারা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার কথা, তাদেরকে লেলিয়ে দেওয়া হয়েছিল সিরিয়ার জনগণের বিরুদ্ধে, কিন্তু কোনো প্রতিশোধ নেয়নি আহমেদ আল সারা। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাব দিয়েছিল সিরিয়া যেন হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করে। সেই ফাঁদেও পা দেয়নি সিরিয়া। সিরিয়ার ভূখণ্ড ব্যবহার করে ইসরায়েলকে ইরানে হামলা করার অনুমতিও দেয়নি সিরিয়া। সিরিয়া তার নিজের ক্ষতগুলোকে দূর করার চেষ্টা করছে, তার দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করছে। সিরিয়া চেষ্টা করছে সিরিয়ার বিভিন্ন বিবাদমান গ্রুপগুলোকে নিরস্ত্র করার, নিবৃত করার। সিরিয়ার যে ৩৫ লক্ষ মানুষ তাদের বাড়িঘরে ফিরেছে, তাদের বাসস্থানের, তাদের খাদ্যের সংস্থান করা। কিন্তু এখন সিরিয়া যদি আবার অস্থির হয়, সেটা পুরো অঞ্চলের জন্য একটা বিপর্যয় ডেকে আনবে। সে কারণে সিরিয়ার সেনাবাহিনী সতর্ক আছে এবং তারা সিরিয়ার ইরাক সীমান্তবর্তী এলাকায় অতিরিক্ত সেনাবাহিনী মোতায়েন করেছে এবং ইরাকের সরকারের নিয়ন্ত্রণের বাইরে যে মিলিশিয়া বাহিনীগুলো আছে তাদেরকে যেন কন্ট্রোলে রাখা হয়, ইরাক সরকারকে হুঁশিয়ার করেছে। প্রিয় দর্শক, আজকে আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ। কিছুক্ষণ আগে তুরস্কের সীমান্তে এসে পৌঁছেছে বসনিয়ার সেব্রেনিসা শহর থেকে একটি বিশাল আন্তর্জাতিক কনভয়। পৃথিবীর বিভিন্ন দেশের সমন্বয়ে ৮৫ জন সিভিল সোসাইটির নাগরিক ফিলিস্তিনি মানুষের জন্য জরুরি খাদ্য, বস্ত্র, বিভিন্ন জরুরি সাপোর্ট নিয়ে সড়ক পথে রওনা দিয়েছে বসনিয়ার সেব্রেনিসা শহর থেকে ফিলিস্তিন পর্যন্ত। তারা তুরস্কের ভেতরে আসার পর তুরস্কের পতাকা এবং ফিলিস্তিনের পতাকা নিয়ে তাদেরকে স্বাগত জানায় তুরস্কের জনগণ। তারা তুরস্কের পর ইরাকে আসবে, তারপরে তারা জর্ডানে প্রবেশ করবে। জর্ডান থেকে তারা পশ্চিম তীরে ফিলিস্তিনি মানুষদের পরিস্থিতি দেখতে যাবে এবং তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবে। ফিলিস্তিনের মানুষের কষ্ট সবচেয়ে বেশি বুঝতে পারে বসনিয়ার মানুষরা, কারণ তারাও একই ধরনের একটি গণহত্যার শিকার হয়েছিল, যে কারণে বসনিয়ার সেই সেব্রেনিকা শহর থেকেই এই কনভয়টি যাত্রা শুরু করেছে। আমরা আশা করব তারা নির্বিঘ্নে ফিলিস্তিন পর্যন্ত পৌঁছতে পারবে। আপনাদের
বেশ কিছু প্রশ্ন আসছে, সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আমাদের একজন দর্শক কমেন্ট করেছেন, 2023 সাল থেকে আপনার খবর নিয়মিত দেখি আর বিদ্যুৎ বিল আসলেই বেশি আসছে।